চন্দ্রমল্লিকায় হাজার হাজার ফুল দেখে অনেকেই বলে এগুলি ফেক ভিডিও। আবার অনেকে এটাও বলে যে এগুলি কি করে সম্ভব, আমরাও তো এই সমস্ত কিছুকে ফলো করছি, আমরাও গাছে খাবার দিচ্ছি, সূর্য আলোক দিচ্ছি, তারপরেও কেন আমাদের গাছগুলি বাড়ছে না? তারপরেও কিসের কমতি রয়ে যাচ্ছে এই সমস্ত গাছগুলি আপনাদের মতো করতে? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি যে এই যে চন্দ্রমল্লিকা, যে এত সুন্দর ফুল এবং এত দিন ধরে গাছ করা, তার মধ্যে এমন কোনো কিছু কি মিস যাচ্ছে যেটা সাধারণত নতুন বাগানিরা করছে না, যার ফলে এই গাছগুলি তাদের এই রকম হচ্ছে না? সবার প্রথমে বলে রাখি যে এই যে চন্দ্রমল্লিকা যে হাজার হাজার ফুল করা হয়, এই সমস্ত চন্দ্রমল্লিকাগুলি আপনারা দেখার পরে এবং যারা এই স্ক্রিনের সামনে আসে, তারা পরিষ্কার একটা কথাই বলে, আমরা এই খাবার দিয়ে, এই জল দিয়ে, এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করি, তারপরে এই চন্দ্রমল্লিকাগুলি খুব সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু এর পেছনে থাকা মেন যে ভূমিকাটি রয়েছে সেটা কিন্তু কেউই তুলে ধরে না। আর সেটা হলো একজন বাগানির সম্পূর্ণ তার পরিশ্রম। একজন বাগানি যখন চন্দ্রমল্লিকা 50টার মতো টব বা 20টার মতো টব করে, তখন তার যে পরিশ্রম সেটা কিন্তু কখনোই আপনারা চোখে দেখেন না, কারণ সেই পরিশ্রমটা নীরবে করে। আর সেই পরিশ্রমটার উপরেই এই গাছগুলি এত সুন্দর হয়ে ওঠে। আর সেই পরিশ্রমটা কি করে সবার প্রথম থেকেই আমি আপনাদের জানিয়ে দিই। যখন এই চন্দ্রমল্লিকার চারা করা হবে, তখন একজন বাগানি যেই চন্দ্রমল্লিকাকে ভীষণ রকমভাবে পছন্দ করে, সেই সময় কখন বৃষ্টি, কখন কড়া রোদ, ঠিক আছে, সেই সময়গুলোতে তাকে সব সময়ের জন্য একটা ভালো দিনের অপেক্ষা করতে হয়, যখন এই কাটিংগুলোকে কেটে চারায় বসাতে হবে। যদি কোনো কারণবশত সেই দিনগুলো একটু মিস হয়ে যায়, তাহলে কিন্তু এই কাটিংগুলো থেকে চারাগুলো নষ্ট হয়ে যায়। তখন কি হয়, আবার দিনগুলি পিছিয়ে যায়। এই যে জুন জুলাই মাসে যে চারা করার একটা ভালো রকমের একটা কিন্তু টাফ ব্যাপার। সেই সময় কখনো চারা সম্পূর্ণ একটা ট্রেতে বসানোর পরেও দেখা যায় এই সমস্ত চারাগুলি সম্পূর্ণটা ধসায় নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো এইগুলি হয়ে থাকে, আবার অনেক সময় পর এগুলি সফলে পরিণত হয়। তো সেই সময় এই লড়াইটা একজন নতুন বাগানি যদি হয়, সে যদি এইটাকে করতে যায়, তবে সে বুঝবে। এই সময় নার্সারিতে গেলে কিন্তু সঠিক চারা পাওয়া যায় না, এই চারাগুলি পাওয়া যায় না। আবার এই যে গাছগুলি ফুল হয়ে যাবে, এই ফুলগুলি হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ফুল গাছকে মার্ক করে 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 কোন কোন ভ্যারাইটিটা আমি আগামী বছরের জন্য করব, এই বিষয়টা কিন্তু আপনাকে জানায় না। সেগুলিকে মার্ক করে তারা রেখে দেয়। ঠিক যখন জুন জুলাই আসে, তখন সেই সমস্ত গাছ থেকে ডাল কেটে কেটে তারা চারায় বসানো স্টার্ট করে। আপনাকেও ঠিক এটাই করতে হবে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। চারায় বসানোর পর চারাটাকে কোথায় রাখবো সেটাও একটা ভাবনা চিন্তার ব্যাপার। সেই সময় কিন্তু এই বৃষ্টি হতে হতে প্রচণ্ড কড়া রোদ, এই কড়া রোদ যদি লেগে যায় তাহলে চারা নষ্ট হয়ে যায়, আবার প্রচণ্ড বৃষ্টি যদি পড়ে যায় তাহলে আবার ধসা লেগে যায়। এই ব্যাপারটাকেও একটা মেনটেন্যান্সের জন্য আপনাকে একটা শেডের প্রয়োজন হয় সেই সময় চারা তৈরি করতে, যে শেডটা হয়তো নতুন বাগানিদের অনেকের কাছে থাকে না, ফলস্বরূপ তারা চারা ক্রয় করার কথা ভাবে, আর সেই সময় নার্সারিতেও চারা পাওয়া যায় না। এই একটা সমস্যার সম্মুখীন তারা হয়, যার ফলস্বরূপ অনেকটা গ্যাপ তৈরি হয়, সঠিক সময়ে চারাটা কিন্তু লাগানো হয় না নতুন বাগানীদের, তাই তাদের ফুলটাও কিন্তু সেরকম হচ্ছে না। 2 নম্বর বিষয়, চারা লাগিয়ে দেওয়ার পরে যে বিষয়টা থাকে সেটা, যখন প্রথম চারা যখন আমরা প্রতিস্থাপন করি, ঘেঁষে হোক বা মাটিতে হোক, সেই সময় কিন্তু আর একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। সেটা হচ্ছে এই গাছগুলিকে বৃষ্টির জল থেকে বাঁচানো, এই গাছগুলি মাটিতে থাকলে বৃষ্টির জল কন্টিনিউ পড়লে তাকে নষ্ট হয়ে যাওয়া, কখনো কখনো ভিজে ভিজে এই সমস্ত গাছগুলি, না 1 ঘন্টা বৃষ্টির জল পেয়ে গেছে, ভিজে ভিজে তাকে আবার শেডে নিয়ে আসা, আবার তাকে বাইরে দেওয়া, এই যে পরিশ্রমগুলো, এগুলো কিন্তু কোনো বাগানে তুলে ধরে না। এই যে একটা কঠিন পরিশ্রম, এই গাছগুলি লেগে যাওয়ার পর একদম কন্টিনিউ নিয়ম মাফিক যে একটা রুটিন যে ফলো করা হয় দীর্ঘ 7 মাস ধরে, সেটা কিন্তু কেউ তুলে ধরে না। এই দীর্ঘ 7 মাস ধরে যে কঠিন পরিশ্রম, এক কথায় বলতে গেলে মানে তাকে নিয়ে একটা ধ্যান করার মতো, একদম মনোযোগ দিয়ে সেটার পেছনে পড়ে থাকা এবং নিজের মনের ভেতরে একটা ইমাজিনেশন তৈরি করা বা একটা ছবি তৈরি করা সেই গাছের, যে আমি এই গাছটি এই রকম তৈরি করব। তারপর তার উপরে কাজ করা হয়। সেই কাজটি যেমন তার মনের উপরেও করা হয় প্রতিনিয়ত, তার সঙ্গে সঙ্গে সেই গাছটির উপরেও করা হয়। এই গাছটিকে যখন 4 ইঞ্চি টবে লাগিয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু গাছটি বাড়ছে কিনা, তার খাবারের পরিমাণটা কী দেবো, এই জায়গাটা কিন্তু ভীষণ রকম টাফ একটা ব্যাপার। যদি কোনো রকম খাবার এদিক ওদিক হয়, তখন কিন্তু গাছগুলি মারাও যায়। আবার যদি 20টা গাছ লাগিয়ে দেওয়া হয় পছন্দের সমস্ত কালার চেঞ্জ করে করে, দেখা যায় তার মধ্যে বেশ কিছু গাছ মারাও যায়। তখনও কিন্তু সেই ধাক্কাটাও একজন বাগানিকে সামলাতে হয়, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরে না। ঠিক সেই রকমই যখন খাবারগুলো চালাবে, তখন তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত তাদেরকে খেয়াল রাখতে হয় প্রত্যেকটা গাছে পাতাগুলি ঠিকঠাক আছে কিনা, পাতায় কোন সময় ইনফেকশন হচ্ছে কিনা, কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটেছে, কোনো পোকার আক্রমণ ঘটছে, প্রতিনিয়ত এই গাছগুলির পেছনে তারা সময় দিতে থাকে। যদি কারোর
20 থেকে 50টার মতো গাছ চন্দ্রমল্লিকা করে তার ছাদ বাগানে, তাকে কম করে প্রতিদিন 2 ঘন্টা করে সময় কিন্তু এই গাছগুলির পেছনে ব্যয় করতে হয়। শুধু তাই নয়, এই সময়টা বা এই গাছগুলি যত বড় হতে থাকে তার সময়টা আস্তে 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 বাড়তে থাকে। প্রথমের দিকে হয়তো 5 মিনিট 7 মিনিট বা জল দিলেই হয়ে যাচ্ছে, তারপর যখন গাছগুলি বাড়তে থাকে তখন কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে। আপনি কি সেই সময়টা দিতে পারবেন? যখন একটা গাছ মোটামুটিভাবে অক্টোবর মাস চলে আসে, ফাইনাল পটিং করা হয়, তারপরের থেকে এক একটা গাছের পেছনে যে পিঞ্চিংয়ের বিষয়টা থাকে সেখানেও কিন্তু অনেকটা সময় লাগে। তার সঙ্গে সঙ্গে গাছগুলি সঠিক শেপে আনার জন্য তাকে সে বেঁধে দেওয়া, তাকে রিং পরানো, তার সঙ্গে সঙ্গে সূর্যালোকটা কোন দিক থেকে লাগছে আবার টবটাকে ঘুরিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদেরকে জানানো হয় না। তাই সেই বাগানের পেছনে লুকিয়ে থাকা এই পরিশ্রমগুলো কিন্তু করে থাকে, যেই পরিশ্রমটা আমরা সবাই অ্যাভয়েড করে গিয়ে আমরা শুধুমাত্র খাওয়া সূর্যালোকের উপর ধ্যান দিয়ে দিই, যার জন্যই আপনাদের গাছগুলো কিন্তু হচ্ছে না। পেছনে থাকা এই পরিশ্রমটা আপনাদেরকে করতে হবে। যখন আপনি সম্পূর্ণরূপে এই পরিশ্রমটা করবেন তারপরেই দেখবেন একটা চন্দ্রমল্লিকা দেখার মতো হয়ে উঠবে। তো চন্দ্রমল্লিকাকে দেখার মতো করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তার সঙ্গে সঙ্গে যখন এই গাছগুলি পিঞ্চিং এর টাইম হয়ে যায়, অক্টোবর মাসে ফাইনাল পটিং হয়ে যায়, সেই সময় গিয়ে কিন্তু আরো একটা টাফ ব্যাপার। সেই সময় টাফ ব্যাপার কি, সঠিক পিঞ্চিংটা আপনাকে করতে হবে। যখন তখন কোনো গাছে কড়ি চলে আসে, কিছু ভ্যারাইটি এই উৎপাদগুলো থাকে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। তাই সেই সময়টা কিন্তু সবচেয়ে কম্পিটিশন। এবং প্রতিনিয়ত এমনও বাগানি রয়েছে, আমি শুনেছি রাত্রি 12টা 1টা পর্যন্ত তার অফিস থেকে এসে 12টা 1টা পর্যন্ত এই সমস্ত পিঞ্চিং পিঞ্চিং যদি একটা গাছে আজকে করে, আর একটা গাছে যদি কালকে করে, তারপরের দিন আরেকটা গাছে করে, এরকম যদি 7 দিন গ্যাপ পড়ে যায়, তার দুটো গাছের মধ্যে বেসিক প্রচুর ডিফারেন্স তৈরি হয়ে যায়। একটা গাছে পিঞ্চিং হয়ে গেছে 7 দিন আগে, তার ডাল বাড়ানো শুরু হয়ে গেছে, আরেকটা গাছে পিঞ্চিং 7 দিন পরে হলো, মানে সে অনেকটা পিছিয়ে গেল। এই যে একসঙ্গে 20টা গাছ যখন তার মাথার মধ্যে মোটামুটি ডগা রয়েছে মোটামুটি 200-300 করে, তখন প্রত্যেকটা ডগাকে কুটকুট কুটকুট করে পিঞ্চিং করা অন্তত ঘন্টাখানেক লেগে যায় এক একটা গাছে। তাহলে সেই সমস্ত গাছগুলিকে কি পরিমাণ সময়, কোন একটা রবিবার হয়তো কেউ ছুটি পায়, তাহলে সেই পুরো রবিবারটাই সেই পেছনেই চলে যায়। তার সঙ্গে সঙ্গে যখন গাছ বড় হয় তার পেছনে যখন যদি রোগ লেগে যায়, যেমন সাদামাছি হোক, ব্ল্যাক স্পট হোক, এগুলি যে কি উৎপাত করে সেটা শুধুমাত্র যে চন্দ্রমল্লিকা করে সেই জানে। এমনও প্রচুর বাগান রয়েছে যে নিচের পাতা পুড়ে যাচ্ছে, সেগুলিকে ঝরিয়ে ফেলে দিচ্ছে, গাছের পেছনে ওষুধ দিচ্ছে, তারপরেও কোনো রকম কোনো কাজ করে না। প্রচুর উৎপাত রয়েছে, এগুলি আমরা মোটামুটিভাবে তুলে ধরি না। তবে হ্যাঁ, এই সমস্ত কিছুগুলোও কিন্তু আমাদের লড়াই করতে হয় এই চন্দ্রমল্লিকাগুলোর জন্য। চন্দ্রমল্লিকা এক কথায় দীর্ঘদিনের একটা তপস্যার জিনিস। একটা টানা 7 মাস আপনার সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলার সমস্ত কিছুর ফসল একটা। আপনি যত নিয়ম করে এই গাছকে করতে পারবেন, যত নিয়ম করে এই সমস্ত কিছুকে নিয়ে চলতে পারবেন, এই গাছ তত ভালো রেজাল্ট দেবে। আপনার সম্পূর্ণটা হাতের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে যে খাবারগুলো আর যে জায়গাগুলো, যেমন খাবারটা আপনাকে দিতে হবে, শুরুতে আপনি হয়তো এনপিকে 15-15 সুফলা যেটা আমরা বলি, সেটা সবাই একই খাবার ব্যবহার করে, এর মধ্যে কোনো লুকোচুরি কিছু না। মাটির গাছ হোক বা ঘেঁষের গাছও এটাই ব্যবহার করে, মাটির গাছে মাঝে মাঝে খোল পচা জলও ব্যবহার করে। তো এই খাবারগুলি প্রথমে সাপ্তাহিকভাবে ব্যবহার করা, যে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 200 ml করে। তারপর যখন গাছগুলি একটু বড় হলো তখন তার পরিমাণ 2 গ্রাম থেকে 4 গ্রামে চলে গেল, তখন আবার সেটা গেল। আবার যখন বড় হলো তাহলে 1 লিটার জলে 8 গ্রামে চলে আসলো। তবে এগুলি যদি আপনি মেপে মেপে ঠিকঠাক করে দেন গাছে, তাহলে আপনার গাছ আরো দুর্দান্ত হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এ পর্যন্তই আটকে থাকে না, তার সঙ্গে সঙ্গে প্রচুর ভিটামিন রয়েছে। যেমন বাজার চলতে যে সমস্ত ভিটামিন সেগুলি রয়েছে, সেগুলি মাঝে মাঝে স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এই সমস্ত গাছগুলিতে যেন কোনো রকমই রোগ পোকামাকড় না লাগে, তার জন্য আপনাকে একটা কাকা পেস্টিসাইড রেখে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে রাখতে হবে অ্যান্টিফাঙ্গাল। এই সমস্ত হিসাব করতে গেলে একটা চন্দ্রমল্লিকা গাছ ঠিক ছোট থেকে একদম পুরোপুরি ঝাড় করা পর্যন্ত আমার যা ধারণা অন্তত 1000 খানেক টাকা খরচ আছে। এই ব্যয়টাও কিন্তু আপনাদেরকে কেউ তুলে ধরে না। এই গাছের পেছনে কিন্তু প্রচুর টাকা ব্যয়ও হয়, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। সবাই শুধু সামনে এসে গাছের পরিচর্যা নিয়ে কথা বলে, তার পেছনে থাকা এই বিষয়গুলি নিয়ে কেউ কথা বলে না। সত্যি তাই, একজন বাগানির একটা ধ্যান করে দীর্ঘ সময় ধরে একটা টানা ধ্যান, আর ধ্যানের পরে যে রেজাল্ট হয় সেটাই, যেটা আমরা সবাই দেখে ভীষণ আনন্দিত হই, আর এবং আমরা যখন চেষ্টা করি তখন পাই না। এইভাবে আপনাকে ধ্যান করতে হবে, এইভাবে এই গাছগুলোকে আপনার মনের মধ্যে একটা ছবি এঁকে নিতে হবে, এইভাবে গাছগুলোর পেছনে আপনাকে লেগে থাকতে হবে, এবং কোনো মুহূর্তে যেন একজন বাগানে কোনো ভুল না হয় সেটা মাথায় রেখে কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু এই গাছগুলি এইরকম সম্ভব। আমার গাছও কিন্তু এরকম হয় না, তার কারণ আমি কিন্তু কখনোই সেইভাবে সময় দিয়ে এই গাছগুলিকে এভাবে করতে পারি না, তার জন্যই।
আর তাছাড়াও যেই গাছ আমার এখানে হয় সেটা একদম কম পরিচর্যায়, একজন নতুন বাগানি যেভাবে চাইছে তার চেয়ে অনেক বেস্ট, এবং এগুলিকেও যদি আমি সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই সেগুলো দেখার মতো হয়ে থাকে। তো আশা করি বিষয়টিকে বুঝাতে পারলাম। আর যদি কারোর মনে হয় যে তাহলে কি করে সম্ভব, এত পরিশ্রম এত কিছু করে সম্ভব, হ্যাঁ তাতেও সম্ভব, তাহলে আমার মতো বাগান হবে, সুন্দর বাগান হবে। আর যদি আপনার মনে হয় যে একটা কম্পিটিশন লেভেলে যাবেন এবং সেটাকে দেখার মতো করে তুলবেন, তাহলে আপনাকে এই জিনিসগুলো, পেছনে থাকা জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।